ওয়েলকাম শিক্ষা সংস্থান। আজকের আলোচনার বিষয় WBCSC অ্যাসিস্ট্যান্ট প্রফেসর রিক্রুটমেন্টের যে ফর্ম ফিল আপ কলেজ সার্ভিস কমিশনের পক্ষ থেকে 26শে ফেব্রুয়ারি থেকে 15ই এপ্রিল পর্যন্ত চলছে। শিক্ষা সংস্থান প্রতিদিন 28শে ফেব্রুয়ারি থেকে এই নিয়ে সিরিজ আপলোড করছে রেগুলার। বিভিন্ন বিষয় নিয়ে ইন্টারভিউ, ডেমো, ফর্ম ফিল আপ কি ব্যাপার ইত্যাদি এবং ইন্টারভিউ এর এক্সপিরিয়েন্স লাস্ট কয়েকদিন ধরে কয়েকটা সিরিজে আমরা এই আলোচনা করছি যে 2019 বা 24 সালে চাকরি পাওয়া বিভিন্ন বিষয়ের বিভিন্ন অধ্যাপক অধ্যাপিকার অভিজ্ঞতা, যে অভিজ্ঞতা আমরা ওনাদের সাথে কথা বলার পরে ওনারা যা বলছেন তা আমরা আপনাদের সামনে তুলে ধরছি। কিছু ক্রাইটেরিয়ার কারণে ওনাদের নাম, কলেজের নাম আমরা বলতে পারছি না বা ওনাদেরকে সামনাসামনি নিয়ে আসতে পারছি না, তো তাই আমরা মিডিয়াম মাত্র। তাই আজকে আমরা দুজন আলোচনা করব, দুজনই বাংলা বিষয়ে চাকরি পাওয়া কলেজ অধ্যাপক। 2024 সালে দুজন পেয়েছেন চাকরি ইন্টারভিউ ডেমো দেওয়ার পরে। তো প্রথমত আসি 2024 সালে প্রথম 1 নম্বর অধ্যাপক। তো উনার ইন্টারভিউর অভিজ্ঞতা উনি জানাচ্ছেন যে উনার নাম এস দিয়ে ছিল, তাই উনার ইন্টারভিউ শেষের দিকে হয়েছিল এবং শেষের দিকে যে ইন্টারভিউ হয়েছিল অর্থাৎ লাস্ট ফেজের দিকে একেবারে, এবং উনার মোটামুটি ফার্স্ট হাফে ছিল, উনার যেদিন ছিল সেদিন ফার্স্ট হাফে, উনার ফার্স্ট হাফে একদম লাস্ট ফার্স্ট হাফের একদম শেষে উনার ইন্টারভিউ ছিল। তাই উনার ইন্টারভিউ হতে হতে প্রায় 2:15 বেজে গেছিল উনি জানাচ্ছেন। উনি বলছেন প্রথমত আমি 10টার মধ্যে চলে গেছিলাম এবং রিপোর্ট করেছি, তারপরে কারেকশন শিট জমা দিয়েছি এবং ডকুমেন্টস ভেরিফিকেশন হয়ে যাওয়ার পরে অনেকক্ষণ বসেছিলাম। তারপরে আমি লাস্ট ক্যান্ডিডেট ছিলাম ফার্স্ট হাফে। ইন্টারভিউ রুমের সামনে অনেকক্ষণ ওয়েট করার পরে আমার যখন ডাক এলো আমি গেলাম। আমি বললাম, দুজনই স্যার এবং ম্যাম পক্ষই ছিলেন, তাই আমি বললাম স্যার আসবো, ম্যাম আসবো। তো ওনারা আসতে বলার পরে ওনারা বললেন আসুন। যাওয়া মাত্রই একজন ডকুমেন্টস চাইলেন, ডকুমেন্টস দিলাম, সঙ্গে সঙ্গে বললেন বসুন আর নাম বলুন। নাম বললাম, নাম বলার পরেই বললেন যে উনি বলছেন যে বললেন যে আপনার সংক্ষিপ্ত পরিচয় দিন, মাস্টার্স থেকে অর্থাৎ MA থেকে আপনার সংক্ষিপ্ত পরিচয় দিন। তো তিনি তার নাম, তিনি কোথা থেকে আসছেন এবং উনার মাস্টার্সে কি সাবজেক্ট ছিল এবং কোথা থেকে পাস করেছেন, কত পার্সেন্টেজ নিয়ে উনার PhD রানিং ছিল, উনি সেটা বলেছেন যে PhD আমার রানিং, কোন বিশ্ববিদ্যালয়, কি ব্যাপার। বলা মাত্রই সঙ্গে সঙ্গে বললেন যে আপনার পেপার পাবলিকেশন কটা আছে। উনি দিয়েছেন যে আমার প্রায় 15টা মতন পাবলিকেশন ওনার ছিলেন, সবকটাই দিয়েছেন। এবং ওই পেপার পাবলিকেশন দেখা মাত্রই সঙ্গে সঙ্গে বললেন আচ্ছা আপনি কি টপিক ডেমো দিতে চাইছেন। তো অধ্যাপক যিনি হয়েছেন তিনি বললেন যে আমি বললাম যে আমি পড়াবো, ওনার স্পেশাল পেপার নাটক ছিল, তাই অ্যাবসার্ড নাটক, সেই অ্যাবসার্ড নাটক তিনি পড়াবেন। সঙ্গে সঙ্গে এক্সপার্টরা বললেন ঠিক আছে আপনি পড়ান। উনি হোয়াইট বোর্ডে গেলেন এবং হোয়াইট বোর্ডে যাওয়া মাত্র প্রথমত হোয়াইট বোর্ডে লিখলেন যে উনার টপিকটি কি, আজকের আলোচনার বিষয় অ্যাবসার্ড নাটক, এবং সেই অ্যাবসার্ড নাটক কি, কাকে বলে, বলার পরে অ্যাবসার্ড নাটকের কিছু উদাহরণ এবং বাংলা সাহিত্যে কারা কারা আছেন এবং তাদের কি কি নাটক রয়েছে, এছাড়া ভারতীয় সাহিত্যে কারা কারা অ্যাবসার্ডবাদী নাট্যকার রয়েছে, এইরকম কিছু আলোচনা করার পরে মোটামুটি উনি বলছেন আমাকে হয়তো ম্যাক্সিমাম 2.5 মিনিট মতন রেখেছে, তারপরেই চলে আসতে বললো। আসা মাত্রই সঙ্গে সঙ্গে আমার যে পাবলিকেশন ছিল ওই পাবলিকেশনে একটা টপিক ছিল আমার, সেটা হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কপালকুণ্ডলা এবং দুর্গেশ নন্দিনী উপন্যাসের কিছু বিষয়, ওখান থেকে প্রশ্ন, অর্থাৎ পাবলিকেশন থেকে প্রশ্ন। এবং তারপরে উনাকে প্রশ্ন, উনার আরো অনেক যেহেতু পাবলিকেশন ছিল, লোক সাহিত্য নিয়ে একটি পাবলিকেশন ছিল, সেখান থেকে প্রশ্ন, এবং কথা সাহিত্য থেকে শীর্ষেন্দু মুখোপাধ্যায় থেকে প্রশ্ন ছিল, ওখান থেকে প্রশ্ন। অর্থাৎ পাবলিকেশন থেকে উনি বলছেন আমার মোটামুটি 15টা পাবলিকেশন থেকে ঘুরে ফিরে প্রায় 10টা মতন কোশ্চেন করা হয়েছে। কোশ্চেন করার পরেই প্রত্যেকটি প্রশ্নের তিনি উত্তর দিয়েছেন এবং এক্সপার্ট মোটামুটি 8জন মতন ছিলেন, বলছেন যে 8জন মতন এক্সপার্ট ছিলেন। এবং উনি উনার প্রশ্নের উত্তরগুলো দেওয়ার পরে এইবারে প্রশ্ন যে মধুচন্ডী দাসের শ্রীকৃষ্ণ কীর্তনের
কতগুলি খণ্ড রয়েছে এবং কোন কোন খণ্ড, সেই খণ্ডগুলোর নাম বলুন এবং কার কি সিকোয়েন্স রয়েছে স্টেপ বাই স্টেপ শ্রীকৃষ্ণ কীর্তনের। তারপরে সঙ্গে সঙ্গে চর্যাপদের যে পদকর্তারা রয়েছেন সেই কতজন পদকর্তা এবং তাদের পদ অনুযায়ী তাদের সিরিয়াল বা সিকোয়েন্স সাজাতে বলেছেন। তারপরেই প্রশ্ন অন্নদামঙ্গল রায়গুণাকর ভারতচন্দ্র নিয়ে এবং কটি খণ্ড কি ব্যাপার, ওখান থেকে ছোট ছোট 2-3টে কোশ্চেন হয়েছে ওনাকে। এবং তারপরেই হচ্ছে নাট্য সাহিত্যে যে বাঙালি নাট্যকার বাদ দিলে অন্যান্য কয়েকজন নাট্যকারের নাম বলুন যারা ভারতীয়। তো উনি সেই ক্ষেত্রে রতন খিয়াম, গিরিশ কার্নাড ইত্যাদি, রমেশ তেন্ডুলকার ইত্যাদি কয়েকজনের নাম বলেছেন। তারপরেই প্রশ্ন উনাকে যেটা ছিল যে ছন্দ এবং অলংকার, এই ছন্দ এবং অলংকারের মধ্যে মূল পার্থক্যটা কোথায় তিনি সেটাও জানিয়েছেন এবং বলেছেন। বলার পরেই উনাকে আরো প্রশ্ন হচ্ছে কাব্যতত্ত্ব এবং কবিতা থেকেও কিছু প্রশ্ন, যতীন্দ্রনাথ সেনগুপ্ত এরকম কিছু প্রশ্ন ছিল। তো মোটামুটি এরকম কিছু প্রশ্ন করার পরে উনাকে ছাড়া হয়েছে। এবং হ্যাঁ, মাঝখানে একটা পিএইচডি টপিক নিয়ে, টাইটেল রেজিস্ট্রেশন যে টপিক নিয়ে, এই টপিক নিয়ে 2টো কোশ্চেন হয়েছিল উনার। এই মোটামুটি উনি বলছেন আমাকে মোটামুটি 12 মিনিট মতন ইন্টারভিউ রুমে আমি ছিলাম। দ্বিতীয় জন যিনি আরেকজন 2024 সালে চাকরি পাওয়া অধ্যাপক, উনার নামও মোটামুটি এস দিয়ে ছিল। তো উনারও শেষের দিকে ছিল এবং ঘটনাচক্রে যে ব্যক্তি আগের অধ্যাপক বললাম উনার ফার্স্ট হাফে ছিল, ওই দিনই উনার সেকেন্ড হাফে ছিল এবং সেকেন্ড হাফে উনি মিডিলের দিকে ছিল। উনার মোটামুটি ইন্টারভিউ হয়েছে 4টের দিকে 4 PM। তো উনি ডকুমেন্টস ভেরিফিকেশনের পরে উনি ওয়েট করেছিলেন। ইন্টারভিউতে ডাক পাওয়া মাত্র উনি ঢুকেছেন এবং আসা মাত্রই সঙ্গে সঙ্গে বসতে বললেন। বসা মাত্রই একজন ডকুমেন্টস হাত বাড়িয়ে নিয়ে নিয়েছে এবং ডকুমেন্টস থেকে 2-4টে টুকটাক কোশ্চেন করার পরেই ওনাকে প্রশ্ন সঙ্গে সঙ্গে যে আপনার নাম এবং সংক্ষিপ্ত পরিচয় দেবেন। উনি নাম এবং সংক্ষিপ্ত পরিচয় দিয়েছেন। ওনাকে বলা হয়েছিল গ্রাজুয়েশন থেকে পরিচয় দিন। উনি গ্রাজুয়েশন থেকে সংক্ষিপ্ত পরিচয় এবং নাম দিয়েছেন ডিটেলসে। উনার কিন্তু কোন রকম পিএইচডি এটসেট্রা ছিল না। পাবলিকেশন ছিল, 3টে পাবলিকেশন ছিল, সেই 3টে পাবলিকেশন ওনারা জমা নিয়েছেন। 3টে পাবলিকেশন ওনারা জমা নিয়েছেন। ওকে, তো নেওয়ার পরেই পাবলিকেশন থেকে কিছু কোশ্চেন করেছেন, 2-3টে মতন কোশ্চেন করার পরেই সঙ্গে সঙ্গে বলেছেন যে আপনি কি ডেমো দেবেন, আপনার ডেমো টপিক কি। তো উনি তখন ঠিক করেছিলেন যে পড়াবেন যেটা সেটা হচ্ছে রবীন্দ্রনাথের পত্র সাহিত্য। রবীন্দ্র সাহিত্য ওনার স্পেশাল পেপার ছিল, তাই পত্র সাহিত্য, রবীন্দ্র পত্র সাহিত্য। তো রবীন্দ্র পত্র সাহিত্যতে এক্সপার্টরা বলেছেন ঠিক আছে পড়ান। তো উনি বোর্ডে গেছেন এবং বোর্ডে গিয়ে রবীন্দ্র পত্র সাহিত্য লিখেছেন। লেখার পরে পত্র সাহিত্য কাকে বলে এটা বলেছেন এবং তারপরে পত্র সাহিত্যের রবীন্দ্রনাথ তার পত্র সাহিত্য কিভাবে কেন লিখেছিলেন, তার কারণটা কি এবং তার কি কি পত্র সাহিত্য ছিল এবং এছাড়া অন্যান্য পত্র সাহিত্য কি বলতে যাচ্ছিলেন উনাকে থামিয়ে দেওয়া হয়েছে, চলে আসুন। উনি আসা মাত্রই উনার রবীন্দ্রনাথ থেকে প্রচুর প্রশ্ন হয়েছে, যেহেতু উনার রবীন্দ্র সাহিত্য স্পেশাল পেপার ছিল। তাই রবীন্দ্রনাথ থেকে যেমন তার প্রথম লেখা নাম কি, ওকে কবিতার নাম কি, তারপরে তার কি কি উপন্যাস আছে, সেই উপন্যাসগুলো কোনটা কত সালে প্রকাশিত না এবং সেই উপন্যাসগুলো নিয়ে কিছু সিনেমা হয়েছে কিনা, চলচ্চিত্র হয়েছে কিনা, তারপরে নাটক, রবীন্দ্রনাথের নাটক কি কি আছে এবং সেই নাটকগুলো কি কি সিনেমা হয়েছে কিনা, কি ব্যাপার এবং কারা সেই সিনেমা করেছেন, তার কাব্য কবিতার সিলাইদ শাহজাদপুর পাতিস্বর পর্বের যে কাব্য কবিতাগুলো ছিল সেগুলো কি কি সেই সময় লেখা এবং কি নিয়ে। এছাড়া তার ছোট গল্প নিয়ে বিখ্যাত, যে তার ছোট গল্প সুভা কি ধরনের ছোট গল্প, ক্ষুদিত পাষাণ কি ধরনের ছোট গল্প, এরকম রবীন্দ্র সাহিত্য থেকে প্রচুর প্রশ্ন হয়েছে। প্রশ্ন হওয়ার পরেই রবীন্দ্র সাহিত্য থেকে গিয়ে সঙ্গে সঙ্গে ওনারা মধ্যযুগে ঢুকেছেন, অর্থাৎ সাহিত্যের ইতিহাসে। এবং সাহিত্যের ইতিহাসে উপন্যাসের ধারার উপরে কি কি বই পড়েছেন তিনি, অথেন্টিক বুকস, নাটকের উপরে কি, সাহিত্যের ইতিহাসের উপরে কি কি বই পড়েছেন, বাংলা সাহিত্যের ইতিবৃত্ত শ্রীকুমার বন্দ্যোপাধ্যায় এই নামগুলো উনি বলেছেন, তো গোপাল হালদার, এবং ওই বইগুলো কবে কি প্রকাশিত হয়েছে ওইগুলো জিজ্ঞাসা করা হয়েছে।
সাথে মধ্যযুগের আরাকান রাজসভার কাব্য কবিতাগুলো কেন লেখা হয়েছিল, এবং মৈথিলী কবি বিদ্যাপতি সম্পর্কে দু একটা প্রশ্ন ছিল। তারপর বৈষ্ণব পদকর্তা কারা কারা ছিলেন, এবং চণ্ডীদাসের পদকর্তা কয়েকটি পদের নাম বলতে বলা হয়েছে, তো তিনি তা জানিয়েছেন। এবং জানানোর পরেই সঙ্গে সঙ্গে উনাকে প্রশ্ন যে উনাকে সঙ্গে সঙ্গে প্রশ্ন যে ছোট গল্প, আধুনিক ছোট গল্পকার কয়েকজনের নাম বলুন, আধুনিক নাট্যকারের কয়েকজনের নাম বলুন, আধুনিক উপন্যাসিকের নাম বলুন, এবং এই আধুনিক ছোট গল্প, উপন্যাস, নাটক কোন ধারার, ঠিক আছে। তো এইরকম প্রশ্ন ছিল উনাকে। উনিও বলছেন মোটামুটি উনাকে ডেমোতে রেখেছিল মোটামুটি ওই 2 মিনিট মতন, আর টোটাল মিলিয়ে প্রায় 10 থেকে 11 মিনিট মোটামুটি উনার ছিল। তো দুজনেরই অভিজ্ঞতা আমরা জানালাম, দুজনে কিন্তু চাকরি পেয়েছেন, অর্থাৎ অধ্যাপক হিসাবে বর্তমানে নিযুক্ত। তো এই বাংলার বিষয়ে যারা পড়াশোনা করছেন, যারা এবারে কলেজ সার্ভিস কমিশনে ইন্টারভিউ দেবেন, ফর্ম ফিল আপ করেছেন, তো তাদের জন্য এই 2 বাংলার অধ্যাপকের তাদের কি অভিজ্ঞতা, অর্থাৎ তারা কি ইন্টারভিউর জন্য কি টিপস এন্ড ট্রিক্স বলছেন। পরিষ্কার কথা, ওনারা বলছেন কোনো সিলেবাস হয় না, তবে প্রত্যেকে স্পেশাল পেপার যে যায় সেই স্পেশাল পেপার কিন্তু ডিটেলসে পড়ে যাও, একদম ডিটেলসে। নাম্বার 1। নাম্বার 2, আপনি গ্রাজুয়েশন থেকে যা যা পড়েছেন একদম মাস্টার্স পর্যন্ত টোটালটা জলের মতন পড়ে যান। নাম্বার 3, আপনি যে ডেমো টপিক ঠিক করে যাচ্ছেন, একটা নয় মিনিমাম 3 থেকে 4টে ডেমো টপিক ঠিক করে যান। 3-4টে কিন্তু আলাদা আলাদা এরিয়া, ডিফারেন্ট এরিয়া। একটা যদি নাটক হয়, একটা উপন্যাস, একটা ছোট গল্প, একটা হয়তো কাব্য কবিতা বা সাহিত্যের ইতিহাস, এরকম আলাদা আলাদা এরিয়া থেকে, এবং যে এরিয়া থেকে করবেন সেই এরিয়ার পুরো একদম 0 to হিরো পুরো প্রত্যেকটা জলের মতন পড়বেন। এবং প্রত্যেকটি প্রশ্নের উত্তর যখন ডেমো দেবেন একদম সিকোয়েন্স আকারে, গল্পের ছলে নয়, বোর্ড ওয়ার্ক করতে করতে, কথা বলতে বলতে প্রেজেন্টেশন করবেন। আপনি যেটুকু পড়াবেন তা যেন 100% হয়। আপনাকে শেষ করার দায়িত্ব কেউ দেয়নি, ওনারাই থামিয়ে দেবেন, আপনাকে কেউ থামাবে না, মানে আপনাকে থামতে হবে না, ওনারাই থামিয়ে দেবেন। 2 মিনিট, 3 মিনিট, 5 মিনিট, 10 মিনিট, ওনাদের যেটা পছন্দ। এবং কোশ্চেন সাবজেক্ট রিলেটেডই, কিন্তু সাবজেক্টের ফার্স্ট এরিয়া। এবং পেপার পাবলিকেশন থাকলে পেপার থেকে কিছু কোশ্চেন হতেই পারে, তাই ওইগুলোও কিন্তু ভালো করে পড়ে যান যেগুলো পেপার পাবলিকেশন করছেন বা করেছেন। পিএইচডি টপিক চললে, পিএইচডি রানিং চললে সেখান থেকে কিছু কোশ্চেন হতে পারে। তাই এই বিষয়গুলো, এবং প্রত্যেকটি কথা বলার সময় বলছেন যে কনফিডেন্স খুব হাই চাই, স্পিকিং পাওয়ারের ক্ষেত্রে কোনো নার্ভাসনেস থাকবে না, ওনারা হাসবেন, খেলার চলে নিজেদের মধ্যে ইয়ার্কি করবেন, কিন্তু আপনাকে একদম কনসেন্ট্রেশন হাই রাখতে হবে, কোনোভাবে নিজেকে অপমানিত বোধ করবেন না, কথা বলার সময় থেমে যাবেন না, বোর্ডে কিন্তু ঠিকঠাক ভাবে নিজেকে দাঁড়াতে হবে, হোয়াইট বোর্ড সঠিকভাবে ইউজ করবেন, হোয়াইট বোর্ড মুছতে হবে, নিজের মতন করে গল্প বলবেন না, যেটা জানেন সেটাই বলবেন, না জানলে বলবেন না জানি না বা মনে পড়ছে না, ভুল বলবেন না। তো এই ছিল বাংলা বিষয়ের 2 অধ্যাপকের ইন্টারভিউ টিপস এন্ড ট্রিক্স এন্ড অভিজ্ঞতা। তাই যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, শেয়ার করেননি, নোটিফিকেশন বার অন করেননি, দ্রুত করুন, কারণ প্রতি মুহূর্তে কিন্তু আমরাই শিক্ষা সংস্থান প্রতিদিন সিরিজ নিয়ে আসছি বিভিন্ন বিষয়ে, ইন্টারভিউ ডেমো সংক্রান্ত আরো প্রচুর নিয়ে আসবো। এছাড়া আমাদের মক ইন্টারভিউ ডেমো অফলাইন অনলাইন কোর্স শুরু হয়ে গেছে, যারা বিভিন্ন এক্সপার্টরা থাকছেন এইরকম আপনাদের কারেকশন করার জন্য, আপনাদেরকে প্রস্তুতি করার জন্য। তাই যারা এখনো আমাদের এতে জয়েন করতে চান, অবশ্যই অ্যাডমিশন ওপেন রয়েছে, আমাদের নির্ধারিত দেওয়া নম্বরে যোগাযোগ করুন এবং দ্রুত স্লট বুক করুন, কারণ এর পরবর্তী সময় হয়তো আমাদের টাইম, মানে স্লট বুক হয়ে গেলে প্রত্যেকের, তাহলে আমরা নিতে পারবো না, আমাদের একটা লিমিটেশন আছে। ধন্যবাদ।